সরকার সেটা করে নাই। তবে এখন সর্বশেষ এই আন্দোলনের চাপে পড়ে এই সিদ্ধান্তটা তারা নিয়েছে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা যে সিদ্ধান্তগুলো সরকার নিয়েছে তার দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। তার মধ্যে বিচারিক প্রক্রিয়াটা যেন দ্রুত ত্বরান্বিত হয় এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়। এই প্রশ্নগুলো আমরা সরকার কি করে এবং এই জুলাই গণঅভ্যুত্থানের একটা স্বীকৃতির প্রশ্ন আছে, সেটা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আসবে। এই বিষয়গুলো আমরা নজরদারির মধ্যে রাখবো। আসলে ভালো হতো সকল রাজনৈতিক দল, এখানে অনেকগুলো রাজনৈতিক দল ছিল, বিএনপি কেন আসে নাই, শাহবাগে আসার ব্যাপারে আপত্তি থাকলে তারা নয়াপল্টনে বসতে পারত, কিন্তু এটা একটা গণদাবি ছিল। তো তাদের দিক থেকে বলা হচ্ছে তারা এই দাবি আগেই তুলেছে, কিন্তু এটা করা হয় নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাদের এই আন্দোলন চলাকালীন তাদের অনলাইন অ্যাক্টিভিস্টদের যে বক্তব্য আর তাদের দলের অবস্থান কিন্তু মেলে না। তাদের অনলাইন অ্যাক্টিভিস্টরা আসলে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এবং বলেছে যে নিষিদ্ধ করার কোনো সমাধান নাই ইত্যাদি ইত্যাদি। এখন যখন নিষিদ্ধ হওয়ার পরে তাদের দলের শীর্ষ নেতা যারা আছে তারাই এটাকে স্বাগত জানাচ্ছে, তখন আবার তাদের সুর পাল্টে গেছে। ফলে বিএনপি এই আন্দোলনে কেন আসেনি এটা তাদের নিজেদের মূল্যায়নটাই করাটাই ভালো হবে। তবে আসলে একটা গণদাবির সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারত। মানে এই 31 দফাটা তো অভ্যুত্থানের আগে করা এবং সেখানে আপনার অনেকগুলো জিনিস নিয়ে আমাদের অনেকগুলো সমালোচনা আগেই ছিল। মানে সেই আপনি দেখবেন যে আমার নিজের 2024 সালের 9 জানুয়ারিতে প্রকাশিত একটা লম্বা 40 পাতার একটা সমালোচনা আছে বিএনপির 31 দফার। ফলে তারা হুট করে এসে বললেই হবে না যে 31 দফার মধ্যে দিয়েই সমস্যার সমাধান হবে। এখন দেখেন প্রবলেমটা কোথায়। এখন বাংলাদেশের সংস্কারের অনেকগুলো কথা এসেছে, তার সবটা তো বিএনপির 31 দফার মধ্যে নাই। এখন এটা আপনি বাস্তবায়ন করার কথা উঠেছে, কিন্তু অন্যদিকে বিএনপির দিক থেকে বলা হচ্ছে যে বিএনপি হচ্ছে তাদের 31 দফাটা বাস্তবায়ন করবে। কিন্তু এই 31 দফা তো আপনার 31 দফার মধ্যে তো বিএনপির এজেন্ডা, এগুলো সবগুলোর সাথে তো আমরা একমত না। এখন এই সমস্যাগুলো বিএনপির সাথে আমাদের হচ্ছে, কিন্তু এগুলো বিএনপি সামহাট অ্যাগ্রি করছে না। না, হতে হবে, শেষ পর্যন্ত তো জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণের কাছে যেতে হবে এই সমস্ত প্রশ্নে এবং তখন জনগণ এটার ব্যাপারে যে সিদ্ধান্ত দেয় তখন সেটা নেওয়া যাবে। তো বড় দল হিসেবে বিএনপির আরও দায়িত্বশীল আচরণ আশা করি আমরা, যেগুলো জনগণ চাচ্ছে যে সংস্কারগুলো, এগুলোর বিরোধিতা করা উচিত হবে না। আমরা পুরোপুরি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কথা বলি না, আমরা বলেছি যে বিদ্যমান কাঠামোর মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনটা সরাসরি ভোটে বা ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে হতে পারে। তো সেটার বিরোধিতা বিএনপির তরফ থেকে করা হচ্ছে। এখন জিয়াউর রহমানের সাথে তো জিয়াউর রহমান তো ক্ষমতায় এসে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছিলেন, এটা তো বিএনপি অ্যাগ্রি করছে না। কিংবা অনেকগুলো সংস্কার কার্যক্রম তিনি গ্রহণ করেছিলেন, এগুলোর ক্ষেত্রেও বিএনপি অ্যাগ্রি করছে না। তো এইটা অনেক দূর তাদের অনেক বিচ্যুতি আছে, মানে জিয়াউর রহমানের বিএনপির তরফ থেকে কিংবা এবং এমনকি বেগম খালেদা জিয়ার বিএনপি যেটা আমরা মনে করি তার থেকেও তাদের অনেক ধরনের বিচ্যুতি আছে। কিন্তু এগুলো কথা বললে তাদের নেতাকর্মীরা এক ধরনের অনলাইনে বিশেষত আমাদের উপর এক ধরনের সহিংস আচরণ করার চেষ্টা করে, মানে আমাদের উপর হামলে পড়ার চেষ্টা করে, আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, বুলিং করার চেষ্টা করে। হ্যাঁ, তারপর হচ্ছে অনেক ধরনের ফেক বক্তব্য প্রচার করার চেষ্টা করে, এগুলো ঘটায়। এখানে তো মনোযোগ রাখা কঠিন হচ্ছে। মানে তারা আরেকটু কম হোস্টাইল হলে পারতেন, কারণ বাংলাদেশে তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন এবং বহুদলীয় গণতন্ত্রের জন্য নতুন একটা দল এসেছে, তাদের তো এটা ওয়েলকাম করার কথা। কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখেছি তাদের একদম শুরুর থেকেই তাদের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে অনলাইন অ্যাক্টিভিস্ট পর্যন্ত আমাদের নিয়ে নানা ধরনের আজেবাজে কথাবার্তা বলার শুরু করেছেন এবং তারা কেউ তো এই দলের গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন, ইত্যাদি ঘটনা ঘটেছে। তো এইটা দুঃখজনক, কিন্তু এটাই বাস্তবতা এই মুহূর্তে। তো এবং স্থানীয় পর্যায়ে অনেক জায়গায় আমরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি, বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর হামলা করছে, কোথাও হুমকি দিচ্ছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে। তো এইগুলো বিএনপির রাজনীতির জন্য ভালো না। মানে কারণ হচ্ছে কি, আমরা এই প্র্যাকটিসগুলো তো আওয়ামী লীগ করতো প্রতিপক্ষের ব্যাপারে, সেই একই কাজ যদি বিএনপি করে তাহলে এটা, যদিও তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে একটা চেষ্টা আছে তাদের রাজনীতিটা চেঞ্জ করার, কিন্তু স্থানীয় পর্যায়ের সাথে এটা কিন্তু একটা বড় ধরনের আপনার কনফ্লিক্ট আছে বা বড় ধরনের অমিল আছে। এটা তাদেরকে মিট আপ করতে হবে, এই অমিলটা পূরণ করতে হবে। তাহলে আমি মনে করি যে বাংলাদেশে আমরা যে সহাবস্থানের রাজনীতির কথা বলি সেটা সম্ভব হবে। আচ্ছা, এইটা তিনি বলেছেন কিনা আমি জানি না, আমি শুনেছি যেরকম বলেছেন এবং ফটো কার্ডের মধ্যে বক্তব্যটা দেখেছি। তো এটা তিনি বলেছেন কিনা কনফার্ম না আমি, তবে এই ধরনের ক্ষেত্রে আমাদের অবস্থানটা আমরা বলতে পারি। আমরা মনে করি যে আওয়ামী লীগের যারা ক্রিমিনাল তাদেরকে আসলে শাস্তি আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। আর যারা কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল না তাদেরকে প্রথমত আগে দলের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে, এবং তাদের দলের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত তাদেরকে শাস্তি দেওয়ার দাবি জানাতে হবে। এটা জানানোর পরে তারা সমাজে তাদেরকে একটা মানে আবার যে সহাবস্থান পুনর্বাসন সেটার একটা রাস্তা তৈরি হবে। এর আগ পর্যন্ত আমরা ক্লিন ইমেজের কোনো আওয়ামী লীগার এরকম মনে করি না যে তাদেরকে অন্তর্ভুক্ত করা সম্ভব, যদি আপনি আপনার দুঃখ প্রকাশ না করেন, ক্ষমা না চান। এটা না করে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য তাদেরকে আবার পুনর্বাসন করতে গেলে, মানে যারা ক্রিমিনাল না তাদেরকে অবশ্যই দলের যে কৃতকর্ম সেটার জন্য আগে ক্ষমা চাইতে হবে।
এখন এক বিভাজন কারণ হচ্ছে সবাই ক্রেডিট দাবি করছে এবং সবাই যার যার দলীয় রাজনীতিতে ফেরত গেছে, এবং এই জন্যই হচ্ছে জনগণের যে এজেন্ডাগুলো তারা সেটাকে ওভারলুক করছে। জনগণের এজেন্ডা ওভারলুক করার কারণে দলীয় রাজনীতি যখন প্রধান হয়ে গেছে এবং কত দ্রুত কে ক্ষমতায় যেতে পারবে এটা যখন অনেকের প্রায়োরিটি হয়ে গেছে, তখনই এই সমস্যাটা শুরু হয়েছে। তবে এটা দুঃখজনক, এটা হওয়া উচিত না। আগে বাংলাদেশকে একটা পুনর্গঠন হতে দিতে হবে, মানে যে কারণে এত রক্তপাত, যে সমস্ত কারণে যে সমস্ত আকাঙ্ক্ষা আছে জনগণের, সেগুলো পূরণ করার জন্য আগে দৃশ্যমান উদ্যোগ নেওয়া উচিত। তাহলে কিন্তু আমাদের একটা কনসেনসাস তৈরি করা দরকার যে আমরা কী কাজ করতে চাই। আওয়ামী লীগ প্রশ্নে কী অবস্থান হবে, সংস্কার প্রশ্নে কী অবস্থান হবে, নির্বাচন প্রশ্নে কী অবস্থান হবে, এটা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের এক জায়গায় আসা উচিত। এটা না আসার কারণে এত বড় বিভাজন তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন তো বিএনপির বিরোধিতার কারণে হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটা উচিত ছিল। মানে এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই সহ মাঠ প্রশাসনের কী অবস্থা এটা দেখার জন্য হলেও স্থানীয় সরকার নির্বাচন অন্তত কিছু জায়গায় হওয়া দরকার ছিল, যেটা আমরা বলেছিলাম যে কিছু কিছু জায়গায় অন্তত নির্বাচনটা হলে বোঝা যেত যে মাঠের পরিস্থিতি কীরকম। কিন্তু সেটা বিএনপির আপত্তির কারণে অন্য প্রায় সকল রাজনৈতিক দল কিন্তু এটা চেয়েছে, কিন্তু বিএনপি চায় নাই বলে এটা হয় নাই। এখন এটা একটু খুব দুঃখজনক যে বিএনপি মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে, আসলে কিন্তু পেছাতো না। তো সেটা হয় নাই, এখনও আমাদের এই দাবিটা আছে। কিন্তু এই সরকার তো মানে বিএনপির দাবি, বিএনপি একটা জিনিস আপত্তি করলে ওই দিকে আর পা বাড়াচ্ছে না, এটা আবার এই সরকারের একটা যে ব্যাপার। তো সেই দিক থেকে এখন আপাতত এটা হবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা আমাদের দাবিতে আছি। এটার কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানে সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে জনগণ, কিন্তু যখনই এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, সেটা খারাপ না। কিন্তু যদি এমন হয় যে একটা রাজনৈতিক দল কোনো একটা কিছু চাইলো না, তার ফলেই আপনি করে ফেললেন একটা কিছু, এটা ঠিক হচ্ছে না। মানে আপনি সেটা থেকে সরে আসলেন, এটা ঠিক হচ্ছে না। তো এই ক্ষেত্রে বিএনপির সাথে সরকার কীভাবে ডিল করছে আমি জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অপোজ করেছে এমন অনেকগুলো জিনিস হয় নাই। যেমন জুলাই ঘোষণাপত্রের কথা বলা যাবে, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা যাবে, সংবিধান বাতিলের প্রশ্ন বলা যাবে, রাষ্ট্রপতি চুপ্পুর থেকে যাওয়ার কথা বলা যাবে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সরকার বিএনপি যা বলেছে সেটাই করেছে। তো এটা দুঃখজনক বাস্তবতা এই মুহূর্তে। এটা তো সরকারের দায়িত্ব। এর আগেও যখন এইরকম হয়েছিল তখন কিন্তু বিএনপির সাথে কথাবার্তা বলেই বলা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আর দেওয়া হয় নাই। এখন আবার সরকার বলেছে যে 30 দিনের মধ্যে দেবে। আশা করি যে এবার সরকার কথা রাখবে বা এবার আর ছাত্র জনতার সাথে প্রতারণা করবে না। আমরা এখন সারা দেশে কমিটি দিচ্ছি, কমিটি দেওয়ার কার্যক্রম চলবে এবং এর মধ্য দিয়ে আমরা সারা দেশের বিভিন্ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত যেতে চাই। আমাদের জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে 400-450 মতো কমিটি ছিল, সেগুলোকে এখন এখানে কোঅপ্ট করা হবে এবং তারপরে আমরা আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের জেলা কমিটিগুলো আমরা দিয়ে দিতে পারবো এবং তৃণমূলে যে সারাটা আছে সেটাকে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারবো। না, আমরা এখন সাংগঠনিক কার্যক্রমের মধ্যে আছি। প্রার্থী বা নমিনেশনের দিকে আমরা যাই নাই, বা কাউকে কোনো আসনের দিকে আলাদা করে বলাও হয় না যে আপনি ওই আসনটার দিকে খেয়াল করেন বা আপনাকে ওই আসনটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের পরের ধাপ হবে। আগে আমাদের সাংগঠনিকভাবে সারা দেশে গুছিয়ে উঠতে হবে। হ্যাঁ, এটা যথেষ্ট সময়, মানে খুব ভালো বেশি সময় না, কিন্তু আমরা ঠিকমতো কাজ করলে এই সময়ের মধ্যে আমরা এটা করতে পারবো। যথেষ্ট সাড়া পাচ্ছি এবং মানুষের মধ্যে নতুন রাজনীতির ব্যাপারে একটা আগ্রহ আছে। এখন আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে। বাংলাদেশ যে কারণে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং আমি আশা করব যে এই যে বাংলাদেশের জন্য মানুষ এত রক্ত দিল, এত প্রাণ দিল, সে মানে অর্থাৎ আবার যেন স্বৈরাচার ফেরত না আসে, ফ্যাসিবাদ ফেরত না আসে, এটার জন্য বাংলাদেশের জনগণকে সবসময় সজাগ থাকতে হবে। এবং যে রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডাগুলো এখন কথাবার্তার মধ্যে আছে, এগুলো যেন বাস্তবায়ন হয়, সেগুলোর জন্য জনগণকে সক্রিয় থাকতে হবে। আমি ঢাকাতেই আমার মানে ছোটোবেলা বড় হয়েছি। এরপর আমি পড়াশোনার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছি সিলেটে, এবং সেখানেই আমার আসলে নানা ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে আমার পরিচয় হয়েছে। এবং এর বাইরে ঢাকায় গত আওয়ামী লীগ আমলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমের সাথে আমি জড়িত ছিলাম। বুদ্ধিভিত্তিক অ্যাক্টিভিজম সহ নানা ধরনের কার্যক্রম এগুলোর সাথে আমি করেছি, এবং আমাদের একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে তখন থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং রাষ্ট্রীয় বল প্রয়োগ, অন্যায্য বল প্রয়োগ, এগুলোর বিরুদ্ধে আমরা সবসময় আমাদের খুব পরিষ্কার অবস্থান ছিল। এটাই আসলে আমাদেরকে জুলাই গণ অভ্যুত্থানের মুহূর্তটা যখন আসে তখন আমাদেরকে পেছনে ফিরতে তাকাতে হয় না, বা আমরা কনফিউজ ছিলাম না, আমরা জানতাম যে এই মুহূর্তে আমাদেরকে কী করতে হবে। তো তখন আমরা আমাদের সর্বস্ব নিয়ে রাস্তায় থেকেছি এবং আন্দোলন করেছি, ফেসবুকে লেখালেখি করেছি, এগুলো আমরা চালিয়ে গেছি।